এইটের স্টুডেন্টরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা তৃতীয় অধ্যায়ের প্রায় দ্বার প্রান্তে বা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের সামান্য দুটো জিনিস বাকি। মূলত একটা হচ্ছে আইনের শাসন ও আইনের চোখে সমতা, আরেকটা হচ্ছে ইজাদারি ব্যবস্থা। এই দুটো পড়লেই আমাদের থার্ড চ্যাপ্টারটা মোটামুটি পুরোটা কভার হয়ে যাবে। তো আমি তোমাদের আজকের যে প্রথম যেটা শুরু করছি, আইনের শাসন। এটা হচ্ছে মানে কি, রুল অফ ল। রুল অফ ল মানে আইনের শাসন। ব্যাপারটা কি, উপনিবেশ শাসকেরাই অর্থাৎ ব্রিটিশ শাসকরাই ভারতে প্রথম আইনের শাসন চালু করেছিল বা রুল অফ ল চালু করেছিল। এই অর্থটা কি, তার মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ঠিক? এবং এই ধারণা যদি আমরা দেখি, আমরা দেখব যে ব্রিটিশ প্রশাসন, ঔপনিবেশিক যে প্রশাসন, তারা কিন্তু আইন মেনে শাসন করছে। এবং সেখানে সুস্পষ্টভাবে যারা শাসক শ্রেণী অর্থাৎ ব্রিটিশরা এবং যারা শাসিত অর্থাৎ আমরা ভারতীয়রা, এদের মধ্যে কিন্তু স্পষ্ট ভাগ করা হচ্ছে অধিকারগুলোকে। ঠিক? আরেকটা কথা কি বলছে, যে কখনোই আইন শাসকের খামখেয়ালির উপর নির্ভর করে। ঠিক? তাহলে আইন চলবে তার নিজের পথে, শাসক তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং এই কথাগুলোর মধ্যে দিয়ে কিছুটা হলো গণতান্ত্রিক যে ব্যবস্থা, মানে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সমতা মানে ইকুয়ালিটি বিফোর দ্য ল, এই যে ধারণাগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা গণতান্ত্রিক প্রশাসনের একটা ইঙ্গিত বা আভাস আমরা পেয়েছিলাম। এবং তোমরা মাথায় রাখবে যে লর্ড কর্নওয়ালিস ছিলেন যে আইনের শাসন এই ব্যবস্থার প্রতিষ্ঠা। ঠিক? কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এবং আমরা কি দেখছি, মূলত আদালতে যে আইনের ব্যাখ্যা দিচ্ছে তার উপরেই কিন্তু প্রশাসনটা নির্ভর করত। ফলে এই যে ব্যাখ্যাগুলো হতো, স্বাভাবিকভাবেই ব্যাখ্যাগুলো কিন্তু কাদের পক্ষে যেত? শাসকদের পক্ষে যেত, তাদের স্বার্থ সিদ্ধি করত। ঠিক সেই উদ্দেশ্যে পরিচালিত হতো। ফলে আমরা যে আইনের শাসনের মধ্যে যে গণতান্ত্রিক ব্যাপারটা নিহিত রয়েছে দেখছি, সেটা কিন্তু বাস্তবে কার্যকরী হচ্ছে না। কারণ আইন যতই তার নিজের পথে চলুক, যতই গণতান্ত্রিক ধারণার আভাস দিক, আদালতের ব্যাখ্যায়, আর আদালতে আমরা বারবার দেখলাম ইউরোপীয়দের প্রাধান্য। কেন? ইউরোপীয় বিচারকদের আলাদা ব্যবস্থা করা হচ্ছে বিচারের জন্য। ফলে তারা সবসময় বিশেষ সুবিধাটা ভোগ করছে। সেক্ষেত্রে শাসক এবং শাসিতর মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে। এটা কিন্তু আমরা দেখলাম। আর এর বাইরে আমরা যেটা বলবো, আরেকটা টপিক, আইনের চোখে সমতা। তোমরা বুঝতেই পারছো, ইকুয়ালিটি বিফোর দ্য ল। তার মানে বলছে আইনের চোখে সবাই সমান, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে জন্যই একই আইন চালু করবে। আইন ব্যক্তি বিশেষে, জাতি বিশেষে বা ধর্ম বিশেষে কিন্তু আলাদা হবে না। ঠিক এটাই বলা হচ্ছিল। কিন্তু আমরা ক্রমশ দেখলাম যে এইভাবে ইউরোপীয়দের জন্য যে আলাদা আইন এবং আলাদা আদালত রাখার ফলে মূল যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু চরিতার্থ হয়নি। এছাড়া আমরা এটা দেখব যে এই আদালত কেন্দ্রিক যে বিচার ব্যবস্থা, সবই তো আদালত দৌড়াতো, তো প্রচন্ড ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে উঠেছে। তাহলে আইনের চোখে সমতা ও আইনের শাসন। এবার আসছি শেষ টপিক, ইজাদারি ব্যবস্থা। আচ্ছা, তার আগে তোমাদের একটু কথা বলে নিই। তোমরা একটু অবজেক্টিভ কিছু পড়বে, জমি জরি এবং রাজস্ব নির্ণয়। মানে যেহেতু আমি আগেই বলেছিলাম বাংলা ছিল বা ভারত কৃষিপ্রধান দেশ, ফলে সেখানে কৃষির উপর থেকে রাজস্ব আদায় বেশি হতো। ফলে ইংরেজ কোম্পানি তাদের প্রশাসন চালাবার জন্য রাজস্বের উপর নির্ভর করত। সেই জন্যই তারা কি করেছিল, জমি জরিপের বন্দোবস্ত করেছিল। এবং এই নিয়ে এবং জমি জরিপের উপর ভিত্তি করেই তারা রাজস্ব নির্ধারণ করতো। এখানে আমরা অনেক কিছু পাবো, যে সার্ভেয়ার, যে মানে জমি জরিপ করার জন্য যে জেমস রেনল্ডের নেতৃত্বে তারা অনেক কাজ করেছিল। এগুলো আমরা একটু দেখে নেবে। এগুলো থেকে অবজেক্টিভ ছাড়া কয়টা কিছু বেশি নেই। আমি যেটা তোমাদের এখন পড়াবো শেষ যে টপিক, ইজাদারি ব্যবস্থা, সেটা কিরকম ছিল নিয়ে আলোচনা। দেখো, ব্রিটিশ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা উপনিবেশিক শাসন বাংলা প্রেসিডেন্সিতে কিন্তু তারা কি করছে, বাংলা যেহেতু সব থেকে উন্নত ছিল, ফলে বাংলা প্রেসিডেন্সিতে তারা কিন্তু এই ভূমি বন্দোবস্তর ক্ষেত্রে কি করছে, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছে। আবার বলছি, বাংলা প্রেসিডেন্সি যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক বা কৃষিকাজের দিক দিয়ে, ফলে ঔপনিবেশিক প্রশাসন এই বাংলা প্রেসিডেন্সির উপরে ভূমি রাজস্ব ব্যবস্থা, ঠিক ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কি করছে, পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। কিরকম আমরা সেটা প্রথমে দেখব। 1772 কে এলো আমরা জানি, ওয়ারেন হেস্টিংস এসেই একটা যে ব্যবস্থা ছিল দ্বৈত শাসন ব্যবস্থা সেটাকে তুলে দিলেন। তো দ্বৈত শাসন ব্যবস্থা সরে গেল, কারণ আমরা সহজেই জানি তার ঠিক আগেই 1770 কি হয়েছিল, 1770 হয়েছিল মন্বন্তর, যাকে আমরা বিখ্যাত 76 মন্বন্তর নামেই বলে থাকি। ফলে এই ভয়াবহ ব্যবস্থা হওয়ার ফলে দ্বৈত শাসন ব্যবস্থাও চলে গেল। আর কি দেখব, তাহলে 76 মন্বন্তর হওয়ার ফলে তারা একটা নতুন ভূমি ব্যবস্থা সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষার কথা চিন্তা শুরু করছে। ওয়ারেন হেস্টিংস প্রথমে কি করছে, একটা নতুন ব্যবস্থা চালু করছে। বলছে যে ব্যক্তি কি করবে, জমি নিলামে সব থেকে বেশি দাম দিতে পারবে তাকে কি করে দেওয়া হবে, তাকে ডেকে জমির সাথে বন্দোবস্ত করে দেওয়া হবে। এই যে ব্যবস্থা, সেই তাকে ক বছর জন্য দেওয়া হবে, 5 বছর জন্য তাকে জমি কি দেওয়া হবে, ইজারা, তাকে 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হবে এবং সেই ব্যক্তি পরিচিত হবে ইজারাদার হিসাবে, আর এই বন্দোবস্তটার নাম হবে ইজারাদারি বন্দোবস্ত। একটা জিনিস খেয়াল রাখো, যেহেতু এটা 5 বছরের জন্য হতো, 5 বছরের জন্য হতো, সেই জন্য এটা আরেকটা নাম ছিল পাঠশালা বন্দোবস্ত, ঠিক, পাঠশালা বন্দোবস্ত। এখন দেখবো ওই পাঠশালা বন্দোবস্তটা বা ইজারাদারি বন্দোবস্তটা কি। সেখানে কি বলছে, ওয়ারেন হেস্টিংস প্রথমে তাহলে কি ঠিক করলো, যে জমি, যেহেতু আমরা কি জানি না, রাজস্বের হার কত আমরা জানি না, নির্ধারণ করতে পারছি না, কারণ তারা সবই নতুন, এদেশের রাজস্ব ব্যবস্থা সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণা সেভাবে ছিল না, পূর্ব ধারণা। সেই জন্য তারা একটা বুদ্ধিমানের কাজ করলো, নিলামের ব্যবস্থা করলো, অর্থাৎ যে সর্বোচ্চ দাম দিতে পারবে তার সাথেই সে সমঝোতা করে জমিটা তুলে দেবে। আর এটা কত বছরের জন্য দেওয়া হবে নিলামদারকে, মানে ইজারাদারকে 5 বছরের জন্য দেওয়া হবে, ঠিক। এইভাবে সম্পূর্ণ কোম্পানির ঔপনিবেশিক স্বার্থেই তারা তাদের ভূমি রাজস্ব ব্যবস্থাকে পরিচালিত করছে। এখানে আমার একটু বলে দেওয়া উচিত যে এই যে পুরো আলোচনা করছি এটা হচ্ছে ভূমি রাজস্ব বন্দোবস্ত, ঠিক, ভূমি রাজস্ব, এইটা কথা আমরা এখন আলোচনা করছি। এবং এখানে আমরা কি দেখছি, এখানে বলা হচ্ছে যে হেস্টিংস যদি নির্দেশ দিচ্ছেন কালেক্টররা যেন পুরনো যে জমিদারগুলো আছে তাদের সাথে 5 বছরের জন্য ব্যবস্থা করে, এটা তো শুনলাম। আবার বলছে কেউ যদি পুরনো জমিদার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সর্বোচ্চ আর জমি না দিতে পারে তাহলে তার জমিটা বাজেয়াপ্ত হবে, ঠিক তো। কিন্তু বাজেয়াপ্ত হলেও তাকে তখন কি করা হবে, কিছুটা সরকার থেকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করা হলো। এটা কিন্তু আমরা এখানে দেখেছি। তো যাই হোক, এইভাবেই ইজারাদারি বন্দোবস্ত বা পাঠশালা বন্দোবস্ত চালু হয়েছিল। কিন্তু এর ত্রুটি হচ্ছে কি, ইজারাদাররা কি করছে, রাজস্ব বাকি ফেলার ফলে কোম্পানির রাজস্ব কিন্তু অনেক সময়, তাহলে আমরা এটা কি বলতে পারি, ত্রুটি হিসেবে দেখাতে পারি। বলছে রাজস্ব বাকি ফেলার ফলে কি হচ্ছে, কোম্পানির যে প্রাপ্য রাজস্ব অনাদায় থেকে যাচ্ছে, মানে সেটা আদায় হচ্ছে না, ঠিক তো। আবার অনেক ক্ষেত্রে কি দেখছি, ধার্য যে রাজস্ব সেটা কি হচ্ছে, আদায়কৃত রাজস্বের চেয়ে অনেক বেশি, যতটা রাজ্য ধার্য করা হচ্ছে যেটা আদায় করা হচ্ছে অনেক ফারাক। ফলে সেই রাজস্বটা কাকে শোধ করতে হচ্ছে, ইজারাদারকে শোধ করতে হচ্ছে, এক। এবং যেহেতু জমিদাররাও অনিশ্চিত এই ব্যবস্থার ফলে, তাই তো, জমিদাররা জানে না জমি তার কাছে থাকবে কি থাকবে না, জমিদারির সত্য অনিশ্চিত। ফলে পুরো চাপটাই পড়ছে কার উপর, আলটিমেটলি কিন্তু রিসিভিং এ যারা রয়েছে কৃষকদের উপর কিন্তু সমস্ত চাপ, কারণ জমিদাররা তাদের জমি টিকিয়ে রাখার জন্য কৃষকদেরকে সর্বশব্দ করার চেষ্টা করছে। এটা আমরা এখানে দেখতে পেলাম। আমি আশা করবো তাহলে তোমরা ইজারাদারি ব্যবস্থা মোটামুটি কিছুটা বুঝতে পারলে। কিন্তু মাথায় রাখো, কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয়, ট্রায়াল অ্যান্ড এরর, ভুল পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে।
ফলে এই পাঠশালা বন্দোবস্ত কিন্তু খুব একটা কার্যকরী হলো না। তখন 1790 খ্রিস্টাব্দে আমরা দেখলাম কি হলো, যে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এসে কিন্তু না 1790 যখন কর্নওয়ালিস না, তখন কি চালু হলো, 10 সালা বন্দোবস্ত। অর্থাৎ যেটা আগে 5 বছরের জন্য হয়েছিল 5 সালা বন্দোবস্ত, এবার 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করা হলো। সেটাও কার্যকরী না হওয়াতে ঠিক মতো 1793-তে এসে দেখবো আমরা লর্ড কর্নওয়ালিস, খুব সুপরিচিত, তিনি এসে নতুন আরেকটা বন্দোবস্ত চালু করলেন, চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক, তাহলে এইভাবে আমরা ক্রমশ চিরস্থায়ী বন্দোবস্তের দিকে বা ভূমিরাজ্য বন্দোবস্তের দিকে যাত্রা করলাম। মাঝে আরেকটা ব্যবস্থা ছিল 1 সালা বন্দোবস্ত, যেটা 1 বছরের জন্য করা হয়েছিল। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো সেটা চূড়ান্তই অনিশ্চিত। তো যাই হোক, এইভাবে বন্দোবস্তগুলো মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু ভূমি রাজস্ব বন্দোবস্ত চিরস্থায়ীর দিকে প্রবেশ করলাম, যেটা আমাদের পরবর্তী অধ্যায়, 4র্থ অধ্যায়ের ব্যাপার। তাহলে মোটামুটি এই ইজারাদারি ব্যবস্থায় আমরা জিনিসটা উপলব্ধি করলাম এবং চিরস্থায়ী বন্দোবস্তের দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। ব্যাস, এই পর্যন্ত তোমাদের 3য় অধ্যায়। কিন্তু ছাত্ররা, একটা কথা আছে তোমাদের সাথে, তোমাদের কিছু হোমওয়ার্ক বা টাস্ক আমি একটু দিয়ে দেবো ভাবছি, কারণ আমি তো এখানে দূর থেকে বুঝতে পারছি না তোমরা কি কতটা কি করছো। কিছুটা একটু টাস্ক আমি দিয়ে দিচ্ছি, বিশেষ করে ধরো অবজেক্টিভ তোমরা একটু লিখে রাখতে পারো বা একটু দাগিয়ে রাখতে পারো। সেটা কি, আমি প্রথম দিনে তোমাদের একটু অবজেক্টিভগুলো দাগিয়েছিলাম, সেগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি যদি স্কুলে পরীক্ষা থাকে। প্রথম পাতাটা তোমরা খুলবে, 3rd চ্যাপ্টারের প্রথম পাতা, সেখানে তো বলেই দিয়েছিলাম। আর তুমি যদি একটু খেয়াল করো, আমি কিন্তু যেখানে লেখার লাইনগুলো আছে, যদি ড্রপ ডাউন মেনুতে যাও তোমরা দেখতে পাবে অনেক কিন্তু কোশ্চেন দিয়ে দিচ্ছি। সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। তোমরা যদি কম্পিউটারে দেখো তাহলে ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবে। মোবাইলে তোমাদের কিন্তু কষ্ট করে একটু ড্রপ ডাউন মেনু ব্যবহার করতে হবে। এখানে আমি যেটা কি করছি, তোমাদের কিছু প্রশ্ন বলে দিই, তোমরা এটা লিখে নাও বা শুনে নাও। বাংলায় কোম্পানি নিজামতের অধিকার কবে পেয়েছে? ঠিক, এমসিকিউ আছে, অপশন আমি তোমাকে দিচ্ছি না, তোমরা নিজেরা বলবে। রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয়? পাঞ্জাব কোন প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত? সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় এবং কোন আইনের ফলে স্থাপিত? এইগুলো আস্তে আস্তে কিছু বলতে বলতে যাই, এবং তোমরা যদি ফলো করো দেখবে আমি প্রায় প্রতিদিনই কিছু অবজেক্টিভ লিখে দিই, রোজ না হলেও প্রায় রোজই লিখে দিই। আর পেজ নম্বর 48-এ তোমরা একটু দেখবে, এটা একটু আগে বলে নিচ্ছি, 1703 প্যারা থেকে 1764 যে জেমস রেনলের কথাটা বলা আছে, সার্ভে জেনারেল, ওটা একটু দাগাবে। আর কমিটি অফ রেভিনিউ, তার ঠিক পরে আছে 1786 বোর্ড অফ রেভিনিউ, তাহলে ওইগুলো একটু তোমরা দাগিয়ে রাখবে অ্যাজ এ অবজেক্টিভ। ঠিক, আরও যদি চাও তোমাদের একটু বলে দিই, শেয়ার করে দিই তোমার সাথে। মাদ্রাস প্রেসিডেন্সি কোন ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠে? দ্বৈত শাসন ব্যবস্থা কবে প্রত্যাহার করা হয়? তারপরে টুকরো কথা আছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইটির লেখক কে এবং এটি কবে প্রকাশিত হয়েছিল? এগুলো তোমরা যদি খেয়াল করো আমি কিন্তু লিখে লিখে দিয়েছি। ঠিক, কবে 10 সালা বন্দোবস্ত বা 10 সালা বন্দোবস্ত চালু হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে স্থাপন করা হয়? বোর্ড অফ কন্ট্রোলের প্রথম সভাপতি কে ছিলেন? কোন আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেল হন? ঠিক, আর কাউন্সিল অফ এডুকেশন তো বললামই। আর তোমার ফোর্টিল্যান্ড কলেজ কেন স্থাপিত হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। হিন্দু কলেজ কবে স্থাপিত হলো, এটা একটু তোমরা মাথায় রাখবে। ঠিক, তাহলে মোটামুটি অনেকটাই বলে ফেলতে পারলাম আশা করব। আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটার নাম কি? আমি তোমাদের আরেকবার রিকোয়েস্ট করছি, কিছু অবজেক্টিভ বললাম, হয়তো সব বলিনি, তোমরা ওই ড্রপ ডাউন মেনু থেকে কোশ্চেনগুলো দেখে নেবে। তাহলে আমি আশা করব 3য় অধ্যায় তোমাদের খুব ভালোভাবে শেষ হলো। তোমরা বাড়িতে যদি পরীক্ষা দিতে চাও পরীক্ষা দিতে পারো। আমি কোশ্চেনটাকে একটু তুলে ধরতে পারি তোমাদেরকে, জানিয়ে তোমাদের কোনো সুবিধা হবে কিনা, তোমরা দেখতে পারবে কিনা। কোশ্চেনটা তুলে ধরলাম, তোমরা যদি আস্তে আস্তে
দেখে নিতে পারো, তাহলে এখান থেকে একটা তোমরা করে ফেলতে পারবে। ঠিক, তাই দেখতে পাচ্ছ তোমরা 4 নম্বর, 8 নম্বর, মানে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নিলে।